ফিনান্সিয়াল স্টেটমেন্ট অধ্যায়ের ক্লাস নং 3-এ সকল দর্শক বন্ধুকে আরও একবার শুভেচ্ছা। তো বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমাদের এই অধ্যায়ের বেসিক ক্লাস নং 2 দেখোনি, তারা অবশ্যই ক্লাস নং 1 দেখে বেসিক এবং ক্লাস নং 2 দেখে একটি ছোট্ট বিপাঠের অঙ্কের সমাধান ভালোভাবে বুঝে নিও। তো বন্ধুরা, আজকে আমরা করব 2016 সালের সিপাটে যে প্রশ্নটি হয়েছিল তার সমাধান। এটি মূলত হয়েছিল 2016 সালের কোশ্চেন নং 11 অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 এর। তো দেখো বন্ধুরা, এইখানে বলা আছে দ্য ফলোইং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ মাসুম লিমিটেড অন ডিসেম্বর 31, 2015, অর্থাৎ 2015 সালের 31 ডিসেম্বরের যাবতীয় রেওয়া মিলটি অর্থাৎ মাসুম লিমিটেডের যাবতীয় রেওয়া মিলটি নিচে দেয়া আছে। প্রথমে দেয়া আছে অথরাইজড ক্যাপিটাল অর্থাৎ অনুমোদিত মূলধন। এখানে লেখা আছে 5000 শেয়ারস অফ টাকা 10 ইচ, অর্থাৎ একটি শেয়ারের দাম 10 টাকা আর মোট শেয়ার হচ্ছে 5000, যা সে অনুমোদন করেছিল। এরপর দেওয়া আছে ইস্যুড ক্যাপিটাল 4000 শেয়ার অফ টাকা 10 ইচ, 10 টাকা প্রতি শেয়ারের দাম হিসেবে 4000 শেয়ার। এন্ড টাকা 7.50 কল্ড আপ, যার মধ্যে 7 টাকা 50 পয়সা হয়েছে কলের দাম বা কল করা হয়েছে শেয়ারের ওই দামে। এবার দেয়া আছে মোট টাকা 30,000। বন্ধুরা, এরপরে দেয়া আছে কলস ইন এরিয়ার ইন রেসপেক্ট অফ 200 শেয়ার টাকা 500। দেখো বন্ধুরা, এখানে দেয়া আছে যে সকল শেয়ার কল করা হয়েছিল বা যে সকল শেয়ারের জন্য তলব করা হয়েছিল তার মধ্যে হতে এরিয়ার হয়েছে 500 টাকা শেয়ার। এরপরে দেওয়া আছে পারচেজ অ্যান্ড সেলস, অর্থাৎ এই মাসুম লিমিটেডের ক্রয় এবং বিক্রয়। এবার দেওয়া আছে স্টক অর্থাৎ মজুত পণ্য। এরপরে দেওয়া আছে আদার এক্সপেন্স অন্যান্য খরচ, দেওয়া আছে ওয়েজেস মজুরি, দেওয়া আছে ইনভেস্টমেন্টস, দেওয়া আছে জেনারেল রিজার্ভ। তো বন্ধুরা, আমি বলেছিলাম বেসিক ক্লাসে যে এই জেনারেল রিজার্ভ এটি মতো আসবে ব্যালেন্স শিটের দায় পাশে। তো বন্ধুরা, এরপরে দেওয়া আছে প্ল্যান্ট অর্থাৎ সম্পত্তি। এরপরে দেওয়া আছে ডেটর্স অ্যান্ড ক্রেডিটর্স অর্থাৎ দেনাদার এবং পাওনাদার। এরপরে দেওয়া আছে গুডস অন কনসাইনমেন্ট অর্থাৎ চালানি পণ্য, যা একটি সম্পদ। এরপরে দেওয়া আছে ক্যাশ অ্যাট ব্যাংক অর্থাৎ ব্যাংকের নগদ টাকা, যা একটি সম্পদ। এরপরে দেওয়া আছে ট্যাক্সেশন প্রভিশন। দেখো বন্ধুরা, ট্যাক্সের প্রভিশন। এবারে দেওয়া আছে ইনভেস্টমেন্ট ইনকাম অর্থাৎ বিনিয়োগ হতে অর্জিত আয়, এটি একটি অপরিচালন আয়। এবারে দেওয়া আছে ট্যাক্স পেইড। দেখো বন্ধুরা, ট্যাক্স পেইড এটিও মূলত অন্তর্ভুক্ত হবে রিটেন্ড আর্নিংসে। এরপরে দেওয়া আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স। দেখো বন্ধুরা, বিগত বছরের লাভ লোকসান হিসাবের ব্যালেন্সটি, এটিও মূলত অন্তর্ভুক্ত হবে রিটেন্ড আর্নিংসে। এরপরে দেখো বন্ধুরা, প্রশ্নপত্রে বলা আছে যে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, তোমাকে বের করতে হবে ইনকাম স্টেটমেন্ট, রিটেন্ড আর্নিংস অর্থাৎ আয় বিবরণী এবং সংরক্ষিত আয় বিবরণী ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2015 and the balance sheet on that date having regard to the following, এবং ওই সালেরই উদ্ধৃতপত্র বা ব্যালেন্স শিট। দেখো বন্ধুরা, এরপরে কিছু অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয় বা অ্যাডিশনাল ডাটা দেওয়া আছে। প্রথমে বলা আছে ক্লোজিং স্টক অর্থাৎ সমাপনী মজুত পণ্য। এবারে দেওয়া আছে মেক এ প্রভিশন অফ 20% অন ডেটর্স ফর ব্যাড ডেটস, অর্থাৎ দেনাদারের 20% অনাদায়ী হিসাবে ধার্য করতে হবে। তোমরা হয়তো অনেকেই জানো যে এই যে প্রাপ্য হিসাব বা ডেটর্স বা দেনাদার, এর উপরে যদি কোনো প্রকার অনাদায়ী পাওনা ধার্য করা হয় তবে সেটি কিন্তু একধারে পরিচালন ব্যয়, পাশাপাশি সেটি বাদ যায় ব্যালেন্স শিটে ডেটর্স থেকে। এবারে দেওয়া আছে ট্যাক্সেশন প্রভিশন ইজ টু বি ইনক্রিজড বাই টাকা 5000, অর্থাৎ দেখো বন্ধুরা, আমার প্রশ্নপত্রে দেয়া ছিল ট্যাক্সেশন প্রভিশন টাকা 10,000, কিন্তু আমাকে সমন্বয়তে বলা হচ্ছে যে এই ট্যাক্সেশন প্রভিশন
আরো বৃদ্ধি করতে হবে 5,000 টাকা। এবার দেখো বন্ধুরা, আমি বলেছিলাম বেসিক ক্লাসে যে যদি প্রশ্নপত্রে সমন্বয়তে বলা থাকে যে ট্যাক্সেশন প্রফেশন বৃদ্ধি করতে হবে, তবে যতটুকু বৃদ্ধি করতে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে 5,000 টাকা তুমি ইনক্রিজ করো, অর্থাৎ আমার এই প্রশ্নপত্রে 5,000 টাকা বৃদ্ধি করতে বলা হচ্ছে। তো যতটুকু টাকা বৃদ্ধি করতে বলা হবে, এখানে বলা হচ্ছে 5,000 টাকা। এই টাকাটিকে আমি দেখাবো ইনকাম স্টেটমেন্টে, এবং এই টাকাটি কিন্তু আবার যোগ হবে আমার পূর্বের প্রশ্নপত্রে যে আছে ট্যাক্স প্রভিশন তার সঙ্গে, অর্থাৎ এই যে টাকাটি আছে ইনক্রিজ টাকা 5,000, এই টাকাটি দুইবার অন্তর্ভুক্ত হবে। প্রথম হচ্ছে এটি যাবে ইনকাম স্টেটমেন্টে, এবং এই টাকাটি আবার যোগ হবে ট্যাক্স প্রভিশনের সঙ্গে। এবারে দেওয়া আছে ট্রান্সফার টাকা 5,000 টু জেনারেল রিজার্ভ। দেখো বন্ধুরা, এখানে সাধারণ সঞ্চিতি বা জেনারেল রিজার্ভ, সেখানে আরো 5,000 টাকা স্থানান্তর করতে বলা হচ্ছে। তো এই টাকাটি অন্তর্ভুক্ত হবে মূলত রিটেইনড আর্নিং স্টেটমেন্টে, যে টাকাটি বৃদ্ধি করতে বলা হচ্ছে। পাশাপাশি এই টাকাটি, অর্থাৎ এই যে টাকাটি আছে 5,000, অবশ্যই যোগ হবে আবার পুনরায় যখন আমি করব ব্যালেন্স শিটের দায় পাশ, সেইখানে দায় পাশে যখন আমি লিখব জেনারেল রিজার্ভ, সেইখানে পূর্বে যে টাকাটি আছে জেনারেল রিজার্ভের, তার সঙ্গে আমি যোগ করব এই নতুন স্থানান্তরের টাকাটি। এরপরে দেওয়া আছে প্রপোজ ডিভিডেন্ড, অর্থাৎ প্রস্তাবিত লভ্যাংশ 10%। দেখো এবার দেখো বন্ধুরা, এই যে প্রপোজ ডিভিডেন্ড, আমি বলেছিলাম বেসিক ক্লাসে যে এই যদি সমন্বয়তে বলা থাকে যে লভ্যাংশ প্রস্তাবিত করা হয়েছে এত পার্সেন্ট, তবে সেই প্রপোজড ডিভিডেন্ড দুইবার তোমাকে নিতে হবে। একবার হচ্ছে সংরক্ষিত আয় বিবরণীতে, আর একবার হচ্ছে উদ্ধৃত পত্রে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার এই অঙ্কটিতে দেওয়া যাবতীয় তথ্য। তো আমি এখন করব প্রথমে ইনকাম স্টেটমেন্ট। আমি লিখলাম ইনকাম স্টেটমেন্ট, অ্যাকাউন্ট টাইটেলস, এটা হবে অ্যাকাউন্টস টাইটেলস, টাকা টাকা। আমি প্রথমে লিখব অপারেটিং ইনকাম, যার মধ্যে আছে সেলস বা বিক্রয়, টাকা হচ্ছে 36,310 টাকা। আমি বাদ দিব কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়। দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে বেসিক ক্লাসে, অর্থাৎ ক্লাস 1-এ, যে যদি থাকে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা বা অলিখিত বিক্রয়, ধারে বিক্রয়, তবে কিন্তু সেগুলো এই সেলসের সঙ্গে হতো, কিন্তু যেহেতু প্রশ্নপত্রে এইগুলি দেয়া নেই, সেহেতু এগুলো এখানে অন্তর্ভুক্ত হবে না। আমি বাদ দিলাম কস্ট অফ গুডস সোল্ড, এখানে আসবে বিগিনিং ইনভেন্টরি, টাকা হচ্ছে 2,720। দেখো বন্ধুরা, এই যে বিগিনিং ইনভেন্টরি, এটি কিন্তু ছিল রেওয়া মিলের মধ্যে স্টক নামে, অর্থাৎ যদি তুমি সরাসরি বিগিনিং ইনভেন্টরি লেখা না পাও, তবে তোমায় দেখতে হবে যে ওই প্রশ্নপত্রে কোনো প্রকার স্টক নামক এন্ট্রি দেয়া আছে কিনা। রেওয়া মিলের মধ্যে লিখলাম 2,720 টাকা, আমি এর সঙ্গে যোগ করব পারচেস, লিখলাম অ্যাড পারচেস, টাকা হচ্ছে 29,120 টাকা। এবার দেখো বন্ধুরা, এই যে ক্রয়, এর সঙ্গে কিন্তু যাবতীয় ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, ধারে ক্রয়, অলিখিত ক্রয় সব যোগ হয়, কিন্তু কিন্তু এই প্রশ্নপত্রে যেহেতু এমন কোনরূপ ক্রয়ের সঙ্গে সম্পর্কযুক্ত এন্ট্রি নেই, সেহেতু আমি এগুলোকে নিব না। এবার লিখব সরাসরি প্রত্যক্ষ খরচ, যার মধ্যে থাকতে পারে ডক্টরস, শুল্ক, জ্বালানি খরচ বা মজুরি। আছে মজুরি, লিখলাম মজুরি। তবে দেখো বন্ধুরা, স্যালারি কিন্তু এখানে আসবে না, কারণ স্যালারি হচ্ছে সেই খরচটি যেটি আমার অপারেটিং করতে লাগে, এটি কিন্তু সরাসরি পণ্যের সঙ্গে সম্পর্কযুক্ত না। আর মজুরি বা ওয়েজেস, এটি হচ্ছে সেই খরচ যা একটি পণ্য ক্রয়ের সময় ওই প্রতিষ্ঠানে আনতে খরচ হয়, তাই এটি যোগ হয় ক্রয়ের সঙ্গে, আর বেতন যোগ হয় অপারেটিং এক্সপেন্সের সাথে। এখন দেখো বন্ধুরা, আমি লিখলাম এবং 3টি যোগ করলাম, তাহলে চলে আসলো 35,940 টাকা। আমি এখান থেকে বাদ দিব এন্ডিং ইনভেন্টরি, টাকা হচ্ছে 10,000, বাদ দিলাম, চলে আসলো
25,940। আমি বাদ দিলাম সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড, তাহলে চলে আসলো 10,370 টাকা। এটি হচ্ছে আমার গ্রস প্রফিট বা মোট লাভ। আমি এখান থেকে বাদ দিব অপারেটিং এক্সপেন্স। লিখলাম অপারেটিং এক্সপেন্স। দেখো বন্ধুরা, এইখানে একটি খরচ ছিল আদার এক্সপেন্স, অর্থাৎ অন্যান্য খরচ। লিখলাম টাকা হচ্ছে 820। আর দেখো বন্ধুরা, আর ছিল ব্যাড ডেটস, যা বলা ছিল সমন্বয়ের মধ্যে যে তুমি দেনাদারের বা বলা হচ্ছে যে এই মাসুম লিমিটেড তার প্রাপ্য হিসাব বা ডেটর্স বা দেনাদার এর 20%কে ধার্য করবে কুরিন বা অনাদায়ী পাওনা রূপে, যা একটি ব্যয় বা ক্ষতি। লিখলাম ব্যাড ডেটস, আমার ছিল প্রাপ্য হিসাব বা ডেটর্স 14,200 ইন্টু 20%, তাহলে চলে আসে 2,840। লিখলাম আর কোনো প্রকার অপারেটিং এক্সপেন্স নেই, স্যালারিও নেই। যোগ করলাম দুটি, 820 যোগ 2,840, তাহলে চলে আসে 3,660। দেখো বন্ধুরা, আমি যখনই বাদ দিব এই যে গ্রোস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স, তখন আমি পেয়ে যাব অপারেটিং ইনকাম, অর্থাৎ পরিচালন লাভ বা পরিচালন আয়। টাকা হচ্ছে 6,710 টাকা। এটি আমি বিয়োগ হবে। এখন দেখো বন্ধুরা, আমি এর সঙ্গে যোগ করব যদি থাকে প্রশ্নপত্রে দেয়া নন অপারেটিং ইনকাম, এবং এখান থেকে বাদ দিব যদি থাকে দেয়া প্রশ্নপত্রে নন অপারেটিং এক্সপেন্স। দেখো বন্ধুরা, এইখানে কিন্তু একটি আয় ছিল যার নাম ছিল ইনভেস্টমেন্ট ইনকাম, অর্থাৎ বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়। এখন দেখো বন্ধুরা, বিনিয়োগ অর্থাৎ এই প্রতিষ্ঠান তার কোনো টাকা অন্য কোনো প্রতিষ্ঠান বা কারো নিকট বিনিয়োগ করেছে, যেহেতু সেই বিনিয়োগ থেকে যে টাকাটি আসবে এই টাকাটি কিন্তু এই প্রতিষ্ঠান অপারেটিং করা বা পরিচালনা করার সাথে যুক্ত নয়, সেটি হচ্ছে একটি ইনডাইরেক্ট, সেহেতু এটি হচ্ছে একটি নন অপারেটিং ইনকাম। লিখলাম প্লাস নন অপারেটিং ইনকাম ইনভেস্টমেন্ট ইনকাম, টাকা হচ্ছে 620, যা দেওয়া ছিল প্রশ্নপত্রে। যোগ করে দিলাম, চলে আসলো 7,330। এবার দেখো বন্ধুরা, এখানে কোনো প্রকার নন অপারেটিং এক্সপেন্স নেই, তাই এটা হচ্ছে আমার নেট ইনকাম বিফোর ট্যাক্স। দেখো বন্ধুরা, যদি প্রশ্নপত্রে ট্যাক্স দেয়া থাকে তবে কিন্তু তোমাকে এটা লিখতে হবে নেট ইনকাম বিফোর ট্যাক্স। এবার তোমাকে এখানে বাদ দিতে হবে ইনকাম ট্যাক্স। যদি প্রশ্নপত্রে দেয়া থাকে যে ট্যাক্সেশন প্রফেশন সমন্বয়ের মধ্যে, তবে তুমি সেটিকে বাদ দিবা। অথবা আমি বলেছিলাম বেসিক ক্লাসে যে যদি প্রশ্নপত্রে বলা থাকে যে ট্যাক্সেশন প্রফেশন ইনক্রিজড, অর্থাৎ যদি ট্যাক্সের প্রফেশনকে ইনক্রিজ করতে বলা হয়, তবে যতটুকু টাকা ইনক্রিজ করতে বলা হচ্ছে আমি সেই টাকাটাই এখান থেকে বাদ দিব। আমি লিখলাম মাইনাস ট্যাক্স প্রফেশন, টাকা হচ্ছে 5,000, কারণ সমন্বয়তে স্পষ্টভাবে বলা আছে যে ট্যাক্সেশন প্রফেশন ইজ টু বি ইনক্রিজড বাই টাকা 5,000। আমি লিখলাম মাইনাস ট্যাক্স প্রভিশন ইনক্রিজড, টাকা 5,000 বাদ দিলাম, তাহলে চলে আসলো 7,330 বিয়োগ 5,000, চলে আসলো 2,330 টাকা। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার নেট ইনকাম আফটার ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার পরে আমার কত টাকা ইনকাম রয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ইনকাম স্টেটমেন্টের কাঙ্ক্ষিত ফলাফল। আমি এখন করব রিটেন আর্নিংস বা সংরক্ষিত আয় বিবরণী। তো বন্ধুরা, চলো আমরা দেখে নিই রিটেনড আর্নিং স্টেটমেন্ট। তো বন্ধুরা, আমরা এখন করব রিটেনড আর্নিং স্টেটমেন্ট বা সংরক্ষিত আয় বিবরণী। তো আমি বলেছিলাম বেসিক ক্লাসে যে এই যে রিটেনড আর্নিং স্টেটমেন্ট এর মধ্যে অন্তর্ভুক্ত হবে প্রথমে এই সংরক্ষিত আয় বিবরণী এর ওপেনিং ব্যালেন্স, অর্থাৎ প্রশ্নপত্রে এই সংরক্ষিত আয় বিবরণী বা রিটেইনড আর্নিং এর একটি ওপেনিং ব্যালেন্স দেয়া থাকবে, তো সেটি প্রথমে অন্তর্ভুক্ত হবে। এর সাথে যোগ হবে বর্তমান বছরের লাভ, যোগ হবে এবং ক্ষতি হলে বিয়োগ যাবে। এরপরে এখান থেকে বাদ যাবে ট্যাক্স পেইড, যা দেয়া থাকবে রেওয়া মিলে। এরপরে বাদ যাবে ডিভিডেন্ড, অর্থাৎ প্রপোজড ডিভিডেন্ড।
প্রস্তাবিত লভ্যাংশ। এরপরে যদি প্রশ্নপত্রে বলা হয় যদি নতুন করে কোনো টাকা তুমি সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর করো, অর্থাৎ যদি বলা হয় ট্রান্সফার টাকা ইন জেনারেল রিজার্ভ, তবে সেটিও এখান থেকে বাদ যাবে। তো বন্ধুরা আমি এখানে লিখলাম ওপেনিং ব্যালেন্স অফ রিটেইনড আর্নিং। দেখো বন্ধুরা এইখানে কিন্তু সরাসরি লেখা নেই যে ওপেনিং ব্যালেন্স অফ রিটেইনড আর্নিং, কিন্তু এখানে একটি এন্ট্রি আছে রেওয়ামিলের মধ্যে যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স, অর্থাৎ লাভ লোকসান বিবরণী, লাভ লোকসান হিসেবের উদ্ধৃত। তো বন্ধুরা এটি কিন্তু হচ্ছে আমার সংরক্ষিত আয় বিবরণীর উদ্ধৃত। তো লিখলাম ওপেনিং ব্যালেন্স অফ রিটেইন আর্নিং। তুমি চাইলে লিখতে পারো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। টাকা হচ্ছে ৬০৫০। আমি এর সঙ্গে যোগ করব প্রফিট, যেটি আমার এই বছর হয়েছে এবং যা ছিল ২৩৩০ টাকা, যা আমি একটু পূর্বেই বের করেছি। লিখলাম কারেন্ট প্রফিট ২৩৩০ টাকা। এখন দেখো বন্ধুরা প্রশ্নপত্রে একটি এন্ট্রি ছিল রেওয়ামিলের মধ্যে, সেটি হচ্ছে ট্যাক্স পেইড। টাকা ছিল 4000। আমি বলেছিলাম বেসিক ক্লাসে এবং আমি আজকেও বলেছি পূর্বের অংশে যে এই ট্যাক্স পেইড যা দেয়া আছে রেওয়ামিলের মধ্যে তা কিন্তু অবশ্যই বাদ যাবে রিটেইন আর্নিংস থেকে। লিখলাম মাইনাস ট্যাক্স পেইড টাকা 4000। দেখো বন্ধুরা এইখানে কিন্তু ইনক্রিজের টাকাটি আসবে না, এখানে আসবে যা আমার রেওয়ামিলে দেয়া আছে ট্যাক্স পেইড রূপে। তো বন্ধুরা যদিও এখানে অনেক ক্ষেত্রে এখানে ইনক্রিজের টাকাটি আনা যায়, কিন্তু আমি তোমাদেরকে যে ফরম্যাটটি শিখিয়েছিলাম সেই ফরম্যাট অনুসারে এখানে তুমি যদি শুধুমাত্র রেওয়ামিল টাকাটি আনো তবে তোমার অঙ্কটি কিন্তু খুব সহজেই মিলে যাবে। এবার দেখো বন্ধুরা আমি এখান থেকে বাদ দিব ডিভিডেন্ড। আমার প্রশ্নপত্রে লেখা ছিল যে প্রপোজ ডিভিডেন্ড 10%, প্রস্তাবিত লভ্যাংশ 10%। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে লভ্যাংশ 10% এটি ধার্য করবো কার উপর? দেখো বন্ধুরা লভ্যাংশ দেয়া হয় শেয়ারের উপর, আমাকে দেখতে হবে যে এখানে শেয়ার কত টাকা আছে। দেখো বন্ধুরা এখানে প্রশ্নপত্রে দেওয়া ছিল অথরাইজড ক্যাপিটাল, কিন্তু কতটা শেয়ার অথরাইজ বা অনুমোদন করা গেল সেটি কোনো বিষয় না, বিষয় হচ্ছে এইটা যে আমি কতটা শেয়ার ইস্যু করলাম। দেখো বন্ধুরা এখানে লেখা আছে ইস্যুড ক্যাপিটাল টাকা হচ্ছে 30,000, আমি লিখলাম টাকা 30,000। এবার দেখো বন্ধুরা এর নিচেই লেখা ছিল যে কলস ইন এরিয়ার, অর্থাৎ যখন এই শেয়ারে টাকাটি আদায়ের জন্য তলব করা হলো বা কল করা হলো তখন সেখান থেকে কিছু টাকা পাওয়া যায়নি এবং সেই টাকা হচ্ছে 500 টাকা, অর্থাৎ কলস ইন এরিয়ার টাকা 500, যে টাকাটি বিলম্ব হয়েছে পেতে। অর্থাৎ আমার কিন্তু এখানে শেয়ারের মূল টাকা হলো ২৯,৫০০। তো বন্ধুরা আমি কিন্তু অবশ্যই লভ্যাংশ দিব, অর্থাৎ এই যে মাসুম লিমিটেড সে কিন্তু অবশ্যই লভ্যাংশ প্রদান করবে তার শেয়ার হোল্ডারদের বা শেয়ার মালিকদের এই 29,500 টাকার উপর 10%, তার চলে আসলো 2,950। এবার দেখো বন্ধুরা আমি বাদ দিব জেনারেল রিজার্ভ। আমি বলেছিলাম যদি প্রশ্নপত্রের সমন্বয়তে কোনো থাকে এন্ট্রি এমন যে ট্রান্সফার টাকা ইন জেনারেল রিজার্ভ, তবে তুমি সেটিকে এখানে অন্তর্ভুক্ত করবা। তবে দেখো বন্ধুরা আমি বলেছি কিন্তু বেসিক ক্লাস এবং আমি আজকে আবার বলতেছি যেহেতু এটি আমার প্রথম ক্লাস সি পার্টের জন্য, আমি বলতেছি আবার যে যদি রেওয়ামিলে থাকে জেনারেল রিজার্ভ তুমি কিন্তু সেটিকে এখানে অন্তর্ভুক্ত করবা না, সেটি যাবে ব্যালেন্স শিটে। কিন্তু যদি সমন্বয়ের মধ্যে দেয়া থাকে যে ট্রান্সফার টাকা, অর্থাৎ ধরো লেখা আছে ট্রান্সফার টাকা 5,000 ইন জেনারেল রিজার্ভ, অর্থাৎ সাধারণ সঞ্চিতিতে তুমি টাকা স্থানান্তর করো বা হস্তান্তর করো, তবে সেই যতটুকু টাকা স্থানান্তর করতে বলা হবে ততটুকু টাকাই এখানে তুমি বাদ দিবা। আমি লিখলাম মাইনাস জেনারেল রিজার্ভ। এটি হচ্ছে মূলত ট্রান্সফারিং টাকা, টাকা হচ্ছে 5,000। এবার দেখো বন্ধুরা প্রথমে আসলো 6,050, যোগ করলাম 2,330 টাকা, তাহলে চলে আসে মোট 8,380 টাকা। বাদ দিব এর থেকে ট্যাক্স পেইড 4,000 টাকা, তাহলে চলে আসলো 4,380 টাকা। আমি এর থেকে বাদ দিব প্রপোজড ডিভিডেন্ড টাকা হচ্ছে 2,950 টাকা।
বাদ দিলাম, থাকে 1430 টাকা। আমি এর থেকে বাদ দিব জেনারেল রিজার্ভ ট্রান্সফার, টাকা হচ্ছে 5000। দেখো বন্ধুরা, এটি হচ্ছে আমার প্লাস ফিগার 1430 টাকা। যখনই আমি 1430 টাকা থেকে বাদ দিব 5000 টাকা, তখনই চলে আসবে মাইনাস ফিগার, এবং তাহলে চলে আসে 3570 টাকা। এটি হচ্ছে আমার সংরক্ষিত আয় বিবরণী এর উদ্ধৃত। এবার দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে এই টাকাটি কিন্তু অন্তর্ভুক্ত হবে ব্যালেন্স শিটে। তবে এই ক্ষেত্রে যদি এইখানে আসতো প্লাস ফিগার, তবে এই টাকাটি ব্যালেন্স শিটের দায় পাশে ক্যাপিটালের সঙ্গে যোগ হতো। যদি আসতো প্লাস ফিগার, তবে যোগ করতাম ক্যাপিটালের সঙ্গে। কিন্তু যেহেতু আসলো মাইনাস ফিগার, সেহেতু আমি এটি ব্যালেন্স শিটে তো অবশ্যই নিব। নেবার পরে ওই যে দায় পাশের ক্যাপিটাল, আমি সেখান থেকে এটি বাদ দিব, জাস্ট ইট, নাথিং মোর। তো বন্ধুরা, আমরা এখন করব লাস্ট পার্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট অংশ, অর্থাৎ ব্যালেন্স শিট। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিই এই অঙ্কটির ব্যালেন্স শিটের অংশটুকু। তো বন্ধুরা, আমরা এখন করব ব্যালেন্স শিট। এখন তুমি চাইলে করতে পারো বাম পাশ ডান পাশ, অর্থাৎ এই পাশে দায় আর এক পাশে সম্পদ। তো আমি এখানে করতেছি স্ট্যান্ডার্ড ফরম্যাটে, অর্থাৎ একটি ছকের মধ্যে বা আধুনিক নিয়মে। আমি প্রথমে লিখলাম লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটি। এখন দেখো বন্ধুরা, এইখানে কিন্তু মূলধন আছে অনেক প্রকারের, যেমন রয়েছে অথরাইজড ক্যাপিটাল, ইস্যুড ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল, কলড আপ ক্যাপিটাল। কিন্তু তুমি চাইলে এখানে সব প্রকার মূলধনই অন্তর্ভুক্ত করতে পারো বা লিখতে পারো, বাট আমি এখানে জায়গার স্বল্পতার কারণে এবং অঙ্কটিকে খুব সহজে সমাধানের জন্য অনলি দুইটি মূলধন নিব। একটি হচ্ছে আমার অঙ্কের মূল কাজের জন্য যে মূলধনটি প্রয়োজন সেইটি, অর্থাৎ ইস্যুড, পেইড আপ, কলড আপ, আমি একসঙ্গে দেখাবো। আর হচ্ছে অথরাইজড ক্যাপিটাল। আমি প্রথমে লিখলাম অথরাইজড ক্যাপিটাল। এখানে ছিল 5000 শেয়ার, যেখানে একটি শেয়ারের দাম ছিল 10 টাকা, তাহলে মোট চলে আসে 50,000 টাকা। এটি কিন্তু বন্ধুরা কোনো কাজে আসবে না, কারণ এটা হচ্ছে আমার অনুমোদিত মূলধন, তাই করে দিলাম হিসাববদ্ধ। আমি লিখলাম ইস্যুড, কলড আপ, পেইড আপ ক্যাপিটাল। তুমি চাইলে এই ইস্যুড ক্যাপিটালকে প্রথমে লিখতে পারো, তারপর লিখতে পারো কলড আপ, তারপর লিখতে পারো পেইড আপ, কিন্তু আমি এখানে সবগুলিকে একসঙ্গে লিখে দিলাম যেহেতু আমার জায়গার স্বল্পতা রয়েছে। এখন দেখো বন্ধুরা, এখানে আমার টাকা দেওয়া ছিল 30,000, লিখলাম। এবার দেখো বন্ধুরা, এইখানে কিন্তু প্রশ্নপত্রে বলা ছিল যে কলস ইন এরিয়ার, অর্থাৎ যখন তলব করা হয়েছিল বা কল করা হয়েছিল টাকাটি আনার জন্য, ওই শেয়ারের টাকাটি আনার জন্য, তখন সেখান থেকে 500 টাকা হয়েছে এরিয়ার বা হয়েছে বিলম্বিত। আমি লিখলাম মাইনাস কলস ইন এরিয়ার, টাকা 500, তাহলে চলে আসে 29,500। এটা হচ্ছে আমার ক্যাপিটাল। এবার দেখো বন্ধুরা, আমি এবার নিব জেনারেল রিজার্ভ। দেখো বন্ধুরা, আমার প্রশ্নপত্রে দেওয়া ছিল 10,000 টাকা, যা দেওয়া ছিল রেওয়া মিলে, আমি সেটিকে অন্তর্ভুক্ত করেছি। কিন্তু সমন্বয়তে কিন্তু আরো বলা ছিল যে ট্রান্সফার টাকা 5,000 ইন জেনারেল রিজার্ভ, অর্থাৎ সাধারণ সঞ্চিতিতে আরো 5,000 টাকা স্থানান্তর করতে হবে। যোগ করলাম, আমার আগের ছিল 10,000, এখন আমাকে নতুন করে আরো আনতে হবে 5,000, মোট হয় 15,000, লিখলাম যোগ। এবার দেখো বন্ধুরা, এবার হচ্ছে আমার রিটেন আর্নিংস, যা আমি বের করেছিলাম বিগত অংশে, সেখানে এসেছিল মাইনাস ফিগার, সেটা হচ্ছে 3,570 টাকা, দিলাম মাইনাস। এবার দেখো বন্ধুরা, ডিভিডেন্ড পেওয়াল, এবং সেটি হচ্ছে 2,950 টাকা, অর্থাৎ এই যে আমার আসলো 29,500 ইন্টু 10%, তাহলে চলে আসে 2,950। এখন প্রশ্ন আছে বন্ধুরা যে এই যে ডিভিডেন্ড পেয়েবল, এটি কেন এখানে আসবে? দেখো বন্ধুরা, ওইখানে সমন্বয়তে বলা ছিল যে আমাকে 10% লভ্যাংশ প্রদান করার জন্য প্রস্তাবনা করতে হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু এটা এখন পর্যন্ত প্রদান করিনি, আমি কেবলমাত্র ধার্য করেছি, এবং যেহেতু আমাকে এটি প্রদান করতে হবে আগামীতে, অর্থাৎ এটা কিন্তু আমার একটি বকেয়া ব্যয়, অর্থাৎ আমার ব্যয়টি হবে লভ্যাংশ একটি ব্যয়, কারণ আমাকে টাকাটি প্রদান করতে হবে। কিন্তু আমি টাকাটি কেবল প্রস্তাব করেছি, নট পেমেন্ট করেছি। তো বন্ধুরা, এই জন্য এটা হচ্ছে একটা আমার দায়, তাই লিখলাম
ডিভিডেন্ড পেয়েবল টাকা হচ্ছে 2950। দেখো বন্ধুরা, এখন প্রশ্ন আসবে যে এই যে ডিভিডেন্ড পেয়েবল এটি কেন এখানে আসলো। দেখো বন্ধুরা, আমি বলেছিলাম এই বিষয়ে বেসিক ক্লাসে, আমি আবারও বলতেছি যে এখানে বলা ছিল যে আমাকে 10% টাকা শেয়ার মালিকদের বা যারা শেয়ার কিনেছে তাদেরকে দিতে হবে লভ্যাংশ রূপে। দেখো বন্ধুরা, লভ্যাংশ যেহেতু প্রতিষ্ঠান তার শেয়ার মালিকদেরকে লভ্যাংশ প্রদান করবে, সেহেতু এটি কিন্তু অবশ্যই প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়। কিন্তু এই ব্যয়টি কিন্তু এখন পর্যন্ত সম্পন্ন করা হয়নি। এই ব্যয়টি কেবল বলা হয়েছে করা হবে, আগামীতে ব্যয়টি করা হবে, এখন পর্যন্ত করা হয়নি। তো বন্ধুরা দেখো, যেহেতু একটি ব্যয় করা হয়নি অর্থাৎ ব্যয়টি বকেয়া আছে, আর যদি ব্যয় বকেয়া থাকে সেটি হচ্ছে একটি দায়। তাই লিখলাম ডিভিডেন্ড পেয়েবল টাকা হচ্ছে 2950, এটি কিন্তু যোগ হবে। এবার হচ্ছে বন্ধুরা ট্যাক্স। আর প্রশ্নপত্রে বলা ছিল টাকা 10,000। দেখো বন্ধুরা, কিন্তু শুধুমাত্র কিন্তু এটুকু না, আরো বলা ছিল প্রশ্নপত্রে যে ট্যাক্স প্রভিশন আরো ইনক্রিজ করতে হবে বা আরো বৃদ্ধি করতে হবে টাকা 5,000। অর্থাৎ আমার আগের ছিল 10,000, এখন প্রভিশনকে আরো বৃদ্ধি করতে হবে 5,000, তার মোট চলে আসে 15,000। দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার মোট স্টক হোল্ডার্স ইকুইটি। সবকটা যোগ করলাম, অর্থাৎ 29,500 প্লাস 15,000 মাইনাস 3,570 প্লাস 2,950 প্লাস 15,000, তাহলে চলে আসে 58,880। এখন দেখো বন্ধুরা, আমি নেব লাইবিলিটিস বা দায়। এখানে শুধুমাত্র একটি দায় ছিল, সেটি হচ্ছে ক্রেডিটর্স। তো আমি লিখলাম ক্রেডিটর্স টাকা হচ্ছে 2030। এবার দেখো বন্ধুরা, তুমি চাইলে এই যে আছে অংশটি ডিভিডেন্ড পেয়েবল, এটিকে তুমি দায়ের মধ্যেও আনতে পারো। অর্থাৎ এই যে আছে লাইবিলিটিস আর স্টক হোল্ডার্স, এগুলোকে তুমি একটি পাশে রাখলেই হবে, ঠিক আছে। তো এখানে তোমার তেমন কোনো বিষয় না যে তুমি এটিকে কোন ঘরে বা কোন জায়গায় সঠিকভাবে অবস্থান করিয়েছো কিনা, এটি প্রায়শই অতটা সূক্ষ্মভাবে বিচার করা হয় না পরীক্ষার খাতা দেখার সময়। তো বন্ধুরা দেখো, আমি যোগ করে দিলাম, তাহলে চলে আসলো 60,910 টাকা। এটা হচ্ছে আমার মোট দায় এবং এবং স্টক হোল্ডার্স ইকুইটি। এখন আমি দেখব সম্পদ পাশ। আমি লিখলাম অ্যাসেট, প্রথমে লিখলাম কারেন্ট অ্যাসেট। আমার ছিল প্রশ্নপত্রে ক্যাশ অ্যাট ব্যাংক টাকা হচ্ছে 20,830। এবার হচ্ছে ডেটর্স, লিখলাম ডেটর্স টাকা হচ্ছে 14,200। কিন্তু আমার সমন্বয়তে এটি উল্লেখ করা ছিল যে এই যে আছে প্রাপ্য হিসাব বা ডেটর্স, এর থেকে 20% টাকা আমাকে ধার্য করতে হবে কুরিন রূপে বা কুরিন সঞ্চিত রূপে। তাই আমি সেই টাকাটি বের করেছিলাম ইনকাম স্টেটমেন্টে এবং সেই টাকার পরিমাণ ছিল 2,840 টাকা। এখন দেখো বন্ধুরা, আমার এখানে মোট ডেটর ছিল 14,200 টাকা, যার মধ্যে আমি ধার্য করেছি কুরিন রূপে 2,840 টাকা। অর্থাৎ আমি কিন্তু মোটামুটি নিশ্চিত যে এই টাকাটা আমি পাবো না। তাহলে আমি পাবো কয় টাকা? অর্থাৎ 14,200 মাইনাস 2,840, আমি পাবো এই কয় টাকা। এটা আমার মোটামুটি অনুমান। এখন দেখো বন্ধুরা, এবার লিখলাম ক্লোজিং স্টক অর্থাৎ সমাপনী মজুত পণ্য, সেটা হচ্ছে 10,000 টাকা। এবার দেখো বন্ধুরা, এবার আরেকটা ছিল চালানি পণ্য, সেটা হচ্ছে কনসাইনমেন্ট বা চালানি পণ্য, 720 টাকা। এইগুলো হচ্ছে আমার সব কারেন্ট অ্যাসেট বা চলতি সম্পদ। যোগ করলাম, চলে আসলো 42,910 টাকা। আমি এবার নেব ফিক্সড অ্যাসেট। এর মধ্যে আছে প্রথমে প্লান্ট, টাকা হচ্ছে 8,000। এবার নিলাম ইনভেস্টমেন্ট, টাকা হচ্ছে 10,000, মোট চলে আসে 18,000। এবার দেখো বন্ধুরা, এই যে সম্পদ অংশটি, এর মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে, যেমন রয়েছে কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, ইনভেস্টমেন্ট অ্যাসেট এবং ইনটেনজিবল অ্যাসেট। অর্থাৎ এখানে রয়েছে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, অস্পর্শনীয় সম্পদ এবং বিনিয়োগকৃত সম্পদ। এই যে ইনভেস্টমেন্ট, এটি কিন্তু মূলত একটি বিনিয়োগকৃত সম্পদ, কিন্তু আমি এখানে জায়গার স্বল্পতা এবং খুব শর্টকাট নিয়মে ফলো করার জন্য আমি এখানে একসঙ্গে অন্তর্ভুক্ত করে দিলাম ফিক্সড অ্যাসেটের মধ্যে। যদি কোনো শিক্ষার্থী চায় তবে সেখানে লিখতে পারে ইনভেস্টমেন্ট অ্যাসেট বা লং টার্ম ইনভেস্টমেন্ট,
এটি লেখার পরে সে এখানে লিখতে পারে ইনভেস্টমেন্ট। বাট যদি কোনো শিক্ষার্থী একসঙ্গে লেখে তবেও তেমন একটা সমস্যা হবে না। এবার দেখো বন্ধুরা, আমার এখানে ছিল 42,910 প্লাস 18,000, তাহলে চলে আসে মোট 60,910, অর্থাৎ 60,910 টাকা। দেখো বন্ধুরা, আমার কিন্তু সম্পদ পাশ এবং দায় পাশ মিলে গেল, অর্থাৎ আমি কিন্তু বলতেই পারি যে আমার অঙ্কটি সঠিক। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ব্যালেন্স শিট, অর্থাৎ 2016 সালের সিপাটে আসা অঙ্কটি আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী এবং উদ্ধৃতপত্র। তো বন্ধুরা, আমি আশা করব তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো শিক্ষার্থী অঙ্কটি বুঝতে বিন্দু পরিমাণে সংকোচ বোধ করো বা সমস্যা বোধ করো, তবে নিঃসংকোচে আমাদেরকে জানাতে পারো। তো বন্ধুরা, এরপরে চলে আসবে ক্লাস নং 4, যেখানে আমরা আরেকটি ইম্পর্টেন্ট এবং একটু ভিন্ন টাইপের বোর্ড কোশ্চেনের সমাধান করব সিপাটের। তো বন্ধুরা, ক্লাস নং 4 দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে বাই।